যে প্রডিউসারটা ছিল উনি আমাকে শুটিং সেটে এসে আমাকে দেখার পর তার পছন্দ হয়ে যায় আমাকে। দেন সে ডিরেক্টরকে বলে যে আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে চাই। লাইক মিডিয়াতে তো এটাই হয়। যখন ক্লাস 6 পার করে 7-এ উঠি, খুব আসলে লজ্জার একটা কথা, বাট আমার বলতে বাধা নাই, সেটা হচ্ছে যে আমি খুব ছোট বয়সে প্রেমে পড়ি। হ্যাঁ, আমার ফুপা আমাকে বলতেছে যে একটু দোয়া ইউনুস পড়। জড়াই যাচ্ছিল, কেন আমাকে এগুলো বলতেছে, ওয়াই আমাকে এগুলো কেন বলতেছে বারবার। ওকে ফাইন, একটা কাগজে একটা পেপারসের উপরে লিখতেছি যে আমি যদি আজকে মরেও যাই, আমি খুব খুশি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কেন আমি এটা লিখছি আমি সেটাও জানি না। বুঝবো না, আমি তাকে মায়াকুমার বলে ডাকতাম, সে আমাকে মায়াপুরী ডাকতো। মায়াকুমার আর মায়াপুরী? মায়াপুরী, হ্যাঁ। আমি কোথায় যাব, আমি কি করব, আমার আগামীতে কি হবে, আমার শুধু মনে হয়েছে যে এখন আমাকে কে দেখবে। জাস্ট 2টা ড্রেস, একটা বোরখা আর একটা হ্যান্ডব্যাগ নিয়ে আমি ঢাকায় আসি। এসএসসি পাশের পরে? এসএসসি পাশের পরে। অ্যান্ড আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন? আমি তখন জানি। আমার যে বস ছিল উনি আমাকে একটু অ্যাপ্রোচ করে, কিছু না কিছু না একটু আমাকে কেউ এই জায়গাটাতে আমাকে কেউ জোর করবে না, বিকজ মিডিয়াতে কেউ কখনো ব্রেভ হয় না। আই নো দ্যাট। মিডিয়াটা হচ্ছে তোমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন্স। 24 বছর বয়স এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে ফিল করছি যে তোমার পাশে যদি কেউ না থাকে, তুমি তোমার জন্য একাই যথেষ্ট। তবে নামটা একটু বলতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাদিয়া খাতুন। সাদিয়া খাতুন। সাদিয়া বয়স? আমার বয়স 23। 23। সো সাদিয়ার জন্ম জেলা কোথায়? আমার হোম টাউন পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। আপনাদের পাবনা তো বিখ্যাত, কেন বলেন আগে এটা? আপনাদের মতো পাগলদের করা হয়। আমাদের মতো পাগলদের? সবাই আমরা সবাই পাগল। ওকে, শুরু করি যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে। যখন আমি ক্লাস 4 আর 5-এ উঠি, যারা আমাকে বড় করেছে, আসলে আমি তো জানতাম তারাই আমার বাবা মা। আমাকে যারা বড় করেছে সে হচ্ছে আমার মেজো ফুফু আর আমার ফুফা। তো আমি ছোটবেলা থেকে ফুফিকে ফুফি বলেই বড় হয়েছি আর ফুফাকে বাবা বলে বড় হয়েছি। তো আমাকে অ্যাকচুয়ালি তারা কখনোই বাবা মায়ের অভাবটা বুঝতে দেয় নাই। আমি এতটুকু জানতাম যে আমার মা বেঁচে আছে, বাট আমার মা থাকে না আমাদের কাছে। আমি এইটাই জেনে বড় হয়েছি আমার মা চলে গেছে। আচ্ছা, চলে গেছে বিষয়টা যখন আমি জানতে পারি, তখন আবার আসলে মায়ের প্রতি টান ওটা তৈরি হয় না, বিকজ বাবা তো চলেই গেছে, বাবাকে তো আর চাইলেও আমি পাবো না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে দেখতে আসতো মাঝে মধ্যে। আমার এখনো মনে আছে যে আমার মা হচ্ছে দেখতে আসতো, আমাকে বলতো যে লাইক আমি বাসায় নেই, আমাকে লুকিয়ে রাখা হতো। আমার কেন জানি না আমাকে এখনো মনে হয় যে পাশের বাসার একটা বড় আপু আমাকে কোলে করে নিয়ে যেয়ে তাদের বাসায় রেখে দিত, বা যে টাইমটুকুতে আমার মা দেখা করতে আসতো, তো আমার সাথে কখনোই তাকে দেখা করতে দিতে হতো না। তো আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন নানু একবার আম্মুর নাম্বারটা আমাকে দিয়ে যায়। তখনও আমি আম্মুর সাথে যোগাযোগ করিনি। ক্লাস 6-এ আমার মনে আছে আমি আমার ফ্রেন্ডের আম্মুর ফোন থেকে আমি যে নাম্বারটা আমাকে দিয়েছিল আমি ওটাতে কল করি। তো যখন আমি আম্মুর ভয়েসটা শুনতে পারি, আমার না কোনো ফিলিংস কাজ করে নাই, লাইক বিকজ আমি তো বড় হয়েছি একটা ফ্যামিলিতে। তো দেন হচ্ছে আম্মু অনেক কান্না করতো আমার সাথে কথা বলার সময়। ইভেন এটা বারবার বলতো যে আম্মু আমি তোমাকে নিয়ে আসবো, তোমাকে আমি এনে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিব। তো সে তার এই কষ্টের কথাগুলো আমাকে বলতো, আমি জাস্ট নর্মাল র্যান্ডমলি কথা বলতাম, বাট আমার মধ্যে যে একটা আছে না যে মায়ের যে একটা ফিলিংস, আমি ওটা তখন বুঝতে পারতাম না। হ্যাঁ, তো আমার মা কি করতো, নানুর কাছে আমার জন্য লাইক কসমেটিক্স, ড্রেস অনেক কিছু পাঠিয়ে দিত। তো সেই জিনিসগুলো যখন নানু দেখতে আসতো আমাকে, তখন এটা দিত, বাট ফুফির আমাকে নিতে দিত না সামহাও। তো আমি ছোট থাকতে আমার ফুফি একবার বলেছিল যে হয় তুমি তোমার আম্মুর এগুলো পরবা, না হয় আমি তোমাকে ড্রেস কিনে দিব না। মানে আপনি তখন এগুলো বুঝতেন না যে কেন আপনার সঙ্গে? না, আমি তখন অ্যাকচুয়ালি বুঝতাম না। তো কাজ আমি তো তাকেই মা জানি, আমি তো বাবা জানি, কিন্তু আমি যখন চারপাশ থেকে সারাউন্ডিং থেকে শুনতাম যে ইউ হ্যাভ এ মাদার, সো ওই টাইমটুকুতে আমি জাস্ট ফিল করি যে আমার বাবা বেঁচে নাই, এরা আমার ফুফা ফুফি। বাট আমি কখনো ফুফা ফুফি চিন্তা করতাম না, যেহেতু ফুফিকে ফুফি বলেই ডাকতাম, বাট ফুফাকে বাবা বলে ডাকতাম। বাসায় কেউ যদি এসে বলতো যে আপনার কয় ছেলে মেয়ে, বলতো 3 ছেলে মেয়ে। আমি ওইটা ফিল করে বড় হয়েছি, ওইটা জেনে বড় হয়েছে। কখনো বলতো না যে আমার ভাস্তি হয়, আমার ভাইয়ের মেয়ে আমি মানুষ করি, এটা কখনো বলতো না, বলতো যে আমার মেয়ে। যখন ক্লাস
6 পার করে 7-এ উঠি, খুব আসলে লজ্জার একটা কথা, বাট আমার বলতে বাধা নাই। সেটা হচ্ছে যে আমি খুব ছোট বয়সে প্রেমে পড়ি। আমাকে আমার বাবা, আমার ফুফা যিনি, আমাকে ড্যাম লাভ করতো। সে বাসায় আসলে আমাকে এত প্রাইভেসি দিত। সে বাসায় আসলে মা বলে ডাকতো, মা দরজা খুলো, মা গেটটা খুলো। তো আমি দৌড়ায় যেতাম। বাবা যদি বাসায় কিছু নিয়েও আসতো, ওইটা এনে আগে আমার হাতে দিত। তো ফুফিকে ভয় পেতাম আমি অনেক। তো বাবাকে আমি ওই দিন আমার মনের অনেক কিছু বলি। কোনো কারণে না বাবার সাথে ফুফির একটু আর্গুমেন্ট হয়, আই ডোন্ট নো ওয়াই। তো তখন হচ্ছে একটু রাগ করে বাবা সন্ধ্যার নামাজ পড়ে বের হয়ে যায়। একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এই বাবা মানে কিন্তু ওর ফুপা, মানে ফুপার সাথে ফুপির আর্গুমেন্ট। কারণ ওর বাবা, আপনার বাবা তো আসলে ছোটবেলাতেই বোধহয়, আমার বাবা আসলে আমাকে 7 মাস পেটে রেখে মারা গিয়েছে। এটা আপনি ওই সময় জেনে গেছেন অলরেডি, এটা আমি কারণ ক্লাস 7-এর গল্প যখন আপনি জি, আছেন। জি, তখন আমি জানি। তো আমার পাশের বাসায় আমার একটা দাদু ছিল, আমার দাদুর ফুফাতো ভাই। তো দাদু দাদি কিছুদিন আগেই মারা গিয়েছে। তো বাসায় ফুফি একা, দাদু দাদির যে মেয়ে, আমার ফুফি হয় সম্পর্কে। তো বাসায় একা। তো আমি কিছুদিন ফুফির কাছে যে ঘুমাচ্ছিলাম। তো ফুফি আমাকে অলরেডি এই পাশ থেকে ডাকলে এই বাসা থেকে শোনা যেত, মানে আমার বাসা থেকে ডাকলে শোনা যেত, তার বাসা থেকে ডাকলে আমাকে শোনা যেত। তো আমি বলতাম, ফুফি বলতেছে সাদিয়া আসবা কখন, ঘুমাবা না আন্টি? তখন বললাম যে হ্যাঁ আন্টি, আমি খাবার টাবার খেয়ে দেন পড়া শেষ করে আমি চলে আসবো। তো বাবা আসছে, বাবা আসার পর না কেমন ধরে একটু চুপচাপ। আমি তখন আমি যে সারাদিন কিন্তু বাবার সাথে আমার লাইফের ফার্স্ট আমি আমার বাবার সাথে ওই একটা দিন পাইছিলাম স্পেন্ড করার মতো, বাবা মেয়ের একটা পার্সোনাল টাইম স্পেন্ড করার মতো আমি পাইছিলাম। তো বাবা এসে একটু চুপচাপ ছিল, আমি জানি না কেন। তো নর্মালি প্রতি রাতেই দেখা যেত যে ডিনার টাইমে ফুফি খাবার বাড়তো, আমি খাবার নিয়ে এসে টেবিলে দিতাম, সবাই আমরা একসঙ্গে বসে ডিনার করতাম। তো এরকম হুট করে কেন জানি না আমার ক্ষুধা পায় নাই, আমি খাবার গুছিয়ে দিয়ে আমি বের হয়ে যাচ্ছিলাম যে আমি ফুফির বাসায় যাব, কিন্তু বাবা আমাকে পেছন থেকে 2টা ডাক দিল, মা খাবার খেয়ে যাও, খাবার খেয়ে যাও। আমি বলছি আব্বু আমার ক্ষুধা নেই, যে আমার ক্ষুধা নেই, আমি খাবো না। তারপর না কেন জানি না আমাকে বারবার ডাকলো যে আমার ক্ষুধা নাই, আমি খাবো না। তো আমি এটা বলে আমি দৌড়ে চলে গেছি। আমি অ্যাকচুয়ালি তখন দৌড়ে ফুফির বাসায় চলে গেছি। যাওয়ার পরে আমি ফুফির সাথে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম, বলতে বলতে আমি ফুফি আর আমি 2জন পাশাপাশি শুয়েছি। তো শুয়ে গল্প করতে করতে হুট করে, যেহেতু ফুফির বাসা আমার বাসা জাস্ট 2 হাত ফাঁকা, তো শব্দ হলে তো শোনা যায়, পাশের বাসা থেকে কিছু হলে শোনা যায়। এর মাঝখানে আসলে ফ্যানের শব্দে আমি আর এত বুঝতে পারিনি যে আমার বাসায় কি হচ্ছে। ধাম করে একটা আওয়াজ হয় আমার বাসায়, এত জোরে একটা আওয়াজ হয়, আমি ওই আওয়াজটা ফিল করি, আমি ফুফি 2জনই। তখন ওই আওয়াজটা হচ্ছে গেট ভাঙার একটা আওয়াজ হয়। তখন আমার ভেতরে না একটা কেমন একটা ছ্যাত করে উঠছে যে কি হয়েছে। তখন চিল্লাপাল্লা শব্দ হয়েছে, চিল্লাপাল্লা বাবাকে যে এর মাঝখানে, আমার বাসার সাথেই সরকারি হসপিটাল, আমার বাবা ডক্টর ছিল, বাবাকে যে এর মধ্যে হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে আমি সেটা জানি না। তারপর আমি ফুপির সাথে যাই হসপিটালে, যেহেতু আমার পাশে, একদম পাশেই হসপিটালের সঙ্গে আমাদের বাসা। তো আমি দৌড়াতে দৌড়াতে যাই। ওই সময় আমি ক্লাস 7। ডিরেক্টলি হসপিটালে আপনি তো বাসায় যাবেন, বাসায় গিয়ে কি দেখেন? না বাসায় তো অলরেডি গেট, বাসায় কেউ নাই, সবাই বের হয়ে গেছে। ও, আপনি ওখান থেকে জানতে পারলেন তার হাসপাতালে, কজ ওই ফ্যানটা চলছিল ওই টাইমে 10-15 মিনিট পার হয়ে গেছে, আমি অতটা শব্দ পাইনি, ফ্যান চল। কি হয়েছিল আসলে? আমার বাবা হার্ট অ্যাটাক করেছিল। শব্দটা কিসের? ধুম করে যে শব্দটা হলো আপনারা দূর থেকে পেলেন, ওইটা হচ্ছে বাবার হার্ট অ্যাটাক করার পরে আই থিঙ্ক সো বাবার টয়লেট হচ্ছিল, বাবা তখন লুঙ্গি পরা ছিল, তো লুঙ্গি নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাইয়া লুঙ্গি আনতে যে বাসায় যে গেট তালা দেওয়া, ভাইয়া ওই লাত্তিটা দিয়ে তালাটা ভেঙে লুঙ্গিটা বের করে নিয়ে গেছিল আর কি। ওকে। তো ওই লাত্তিটার আওয়াজটাই আর কি, ওই শব্দটার আওয়াজ পেয়েই আমি কিন্তু তাড়াহুড়া করে বের। তো তারপরে আমি যাওয়ার পরে দেখি হসপিটালের যে র্যান্ডমলি যে বেডগুলো থাকে, চাকা থাকে লাগানো, ছোট যে বেডগুলো, ওখানে বাবাকে শোয়ানো। আমি যে আব্বু আব্বু করে চিৎকার দিয়ে উঠছি ওখানে, তখন আমার ফুপু আমার হাত টেনে ধরছে, ফুপি কান্নাকাটি, আমার ভাইটাও কান্নাকাটি করতেছে। তখন পুরো হাসপাতাল উথাল পাথাল। তো তখন যে জাস্ট আমি বাবার সামনে যে ধাম করে দাঁড়ানোর পরে এরকম মুখের উপর একটা চাদর দেওয়া ছিল, আমি ওই জিনিসটা নিতে পারি নাই। আমি এক্সপেক্ট করি নাই যে বাবা নাই। তো আমি অনেক তখন ছোট ছিলাম, তো আমার ফুফাতো ভাই তো আমরা 2জন আপন ভাই বোনের মতো বড় হয়েছি। আমার কিন্তু বড় ভাই আছে, যেটা আমার বড় ভাইটা বড় ফুফির কাছে থাকতো,
কিন্তু ওর সাথে আমার এত অ্যাট্রাকশন কাজ করতো না, যেটা আমার ফুফাতো ভাইয়ের সাথে হতো, কারণ আমরা একই প্লেটে খেয়ে বড় হয়েছি, একসাথে বড় হয়েছি, এক ক্লাস উপর পিস ছিল। আমার ভাই জাস্ট 2টা ঈদে ঢাকা থেকে পাবনাতে যেত, ওই টাইমে আমরা দুইজন বারবার সেন্সার ছিলাম। তো বাবা মারা যাওয়াটা না আমি নিতে পারি নাই কোনোভাবেই, মানে হাউ ইজ ইট পসিবল। আমি মানে পুরা সারাটা দিন আমি বাবার সাথে টাইম স্পেন্ড করছি, বাবা মানে আমার হাতে লাস্ট খাবার খেয়েই কিন্তু বাবা চলে যায়। আমি আসলে বাবা মারা যাওয়ার আগে আমার লাইফের ফার্স্ট আমি একটা সম্পর্কে জড়াই। আপনি তখন ক্লাস 7-এ? তখন আমি ক্লাস 7-এ আমার একজন আত্মীয়র সঙ্গে কোনো একটা ঈদে আমি তাকে দেখি, দেখার পরে সামহাও আমি তাকে এত ডিপলি ফিল করি, লাইক কেন জানি না তার প্রতি আমার অনেক মায়া কাজ করতো, যে মানে কেনই মায়া কাজ করছিল আমি জানি না। তার সাথে আমার ফার্স্ট দেখা হয়, ইভেন সেও আমাকে বড় হয়ে ফার্স্ট দেখে, আমার কাজিন ছিল। তো আমি তাকে আগে ভালোবাসছি, সে তখনও আমাকে ভালোবাসেনি। উনি আমার 5 বছরের বড়, বড় ছিল। 4 বছরের বড় ছিল। Okay. আমার কাছে একটা নাম্বার ছিল, যে নাম্বারে আমি অনেক ট্রাই করছি তাকে খোঁজার, কিন্তু আমি তাকে পাইনি। তো হুট করে একদিন আমার মাথায় ক্যাচ করলো যে এই নাম্বারটা আরও একজনের কাছে আছে, তার নাম্বার। তো আমি তার থেকে কালেক্ট করি সেই নাম্বারটা। কালেক্ট করার পরে আসলে সে যেভাবে ছটফট করে কথা বলছে আমি এটা আশা করিনি, যে আমি যেমনটা ছটফট করছি সেও যে একইভাবে আমার সাথে কথা বলার জন্য ছটফট করছে আমি সেটা জানতাম না। ওকে। আমি কিন্তু তখন ফুফির ফোন লুকিয়ে লুকিয়ে নিয়ে কথা বলতাম। বাট সে ওই দিন থেকে আমাকে এমন ট্রিট করেছে, আমার তাকে কখনো মনে হয় যে দিস ইজ মাই নিউ রিলেশনশিপ, দিস ইজ মাই ফার্স্ট রিলেশনশিপ, আমার এমনটা ফিল হয় নাই। আমাদের সম্পর্ক চলছিল, তো এর মাঝখানে বাবা মারা গেল। তো বাবা মারা যাওয়ার পরে আমার ফুফিরা 1 মাস পরে হজে চলে যায়। তো একদিন রাত্রিবেলা সামহাও আমি অনেক টেনশন করছিলাম, ঘুমের মধ্যে রাত 1টা বাজে অনেক বাজেভাবে চিৎকার করে উঠি, অনেক জোরে চিৎকার করে উঠি। আর এই চিৎকার করার পরে আমার মাথা ব্যথা, আমার মাথা পেইন শুরু হয়ে যায়। তখন আমার পাশের বাসায় ফুফি ছিল, যে পাশের বাসায় মামা মামি ছিল, তারা দৌড়ায় আসে, কী হয়েছে কী হয়েছে। তো এরকম আমার কোনোভাবেই আমার মাথা ব্যথা কমে না, আমাকে যে মেডিকেলে নিয়েও যাওয়া হয়, আমার পাশে যেহেতু হসপিটাল, মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো সেখানে ডক্টর আমাকে দেখার পরে বলছে যে এই ট্রিটমেন্টটা আমাদের হসপিটালে নেই, ওনাকে পাবনা সদর হসপিটাল আর রাজশাহীতে নিয়ে যেতে হবে, বিকজ এই ট্রিটমেন্ট আমাদের এখানে নেই। আমাকে অলরেডি 2-3টা ঘুমের ইনজেকশন দিয়ে দেয়, কিন্তু তারপরে কোনোভাবেই আমার ইমপ্রুভ হচ্ছিল না। আমি ওই রাতটাতে আমার প্রচুর বাম সাইডে মাথা যন্ত্রণা, যেটা চিৎকারের মতো অ্যাকচুয়ালি একটা পেইন ছিল। আমার আপন যে বড় ভাই আল্লামা কি, ও কিন্তু বড় ফুফির কাছে বড় হয়েছে, আমি আমার মেজো ফুফির কাছে বড় হয়েছি। জি। তো ওই টাইমে যখন দেখলাম আমি সিক, সে দৌড়ে আসছে, আসার পরে আমার ভাই আমাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে আসে। আমি যেহেতু পাবনাতে থেকেছি, আমাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে এসে আমাকে ডক্টর দেখায়। ডক্টর বলে যে আমার মাইনর স্ট্রোক হয়েছে। ও, ক্লাস 7-এ থাকা অবস্থায়? ক্লাস 8-এ তখন আমি। আমার বড় ফুফা আমাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। তো উনি জানতে চায় হোয়াটস ইউর প্রবলেম অ্যাকচুয়ালি, হোয়াট হ্যাপেন টু ইউ। তো আমি তখন একটা কথাই বলতাম যে আমার খুব কষ্ট হয় আমার বাবা মায়ের জন্য। আমার ছোটবেলা থেকে আমি বড় হয়েছি সবাইকে হারাতে হারাতে বড় হয়েছি, আমি একটার পর একটা মরা লাশ দেখে বড় হয়েছি। তো ওই টাইমে আমার যে রিলেশনটা যার সাথে ছিল, সামহাও কোনো একটা কারণে তার সাথে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। ঢাকা থেকে ভাঙ্গুড়াতে পাবনাতে যখন ব্যাক করি, আমার ফুফিরা কিন্তু হজে থেকে আসে। আর যেদিন হজ থেকে আসে তার পরের দিন আমার লাইফ পুরো মোড় ঘুরে যায়। আমি জানি না আসলে ওই টাইমে কেন তাদের মুখটা গম্ভীর ছিল, বাট তার ঠিক 2-3 ঘন্টা পরেই আমার ভাইয়া একটা কথা বলে ওঠে। আমার দাদু দাদি, আমার ভাইয়ার কাজিন, তারা সবাই ছিল, যে এই বাসায় 3 জনের বেশি 3.5 জনও থাকবে না। 3 জন হচ্ছে আমার ফুফির 2 ছেলে, আর আমি তো মেয়ে ছিলাম, তো আমাকে দিত 4 জন। বাট ভাইয়া একটা কথা বলে ওঠে যে এই বাসায় 3 জনের বেশি 3.5 জনও থাকবে না। তো এই কথাটা শোনার পরে আমি তখনও বুঝতে পারিনি যে তখন কি আপনার ফ্যামিলিতে আপনাদের অ্যাফেয়ার্স এর কথা জানে, সবাই জানে বিষয়টা? তখন অ্যাফেয়ার্সের কথা আপনাকে এতটা হঠাৎ করে অপছন্দ হয়ে যাওয়ার কারণটা কি? না, তখন এতটাও জানতো না, বাট আমি অ্যাকচুয়ালি জানতাম না যে কেন এই কথা বলছে। তো ফুফি এসে তার পরের দিন শ্বশুরবাড়িতে চলে গেছে, আমি বাসায় একা। তো ভাইয়া আসছে জামা কাপড় নিতে, হয়তো বা এসে আমাকে বলছে তুমি এখানে কি করো। আমি বলছি যে কী করি
তুমি এখন বাসা থেকে যাও নাই? আমি কোথায় যাব? তুমি জানো তুমি কোথায় যাবা? এই বাসাতে 3 জন এসে 3 জনও থাকতে পারবে না। ফুপি পরের দিন আবার চলে আসছে। আসার পরে আমি ফুপিকে বললাম যে আন্টি ভাইয়া আমাকে এই কথা বলছে। আমার ফুপি আমাকে বলে যে দেখো আমার মাথার উপরে গার্জিয়ান নাই, আমার ছেলেরা এখন আমার সব। আমি বললাম ফুপি কয়েকদিন পরে, আমি তখন ক্লাস 8-এ, কয়েকদিন পরে আমার জিএসসি পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয়, কয়েকদিন পর আমার পরীক্ষা শুরু, আমি কীভাবে পরীক্ষা দেবো? তো ফুপি বলতেছে তুমি ছোটো ফুপির কাছে চলে যাও। আই মিন আমাদের থানার পাশের যে থানাটা, সেখানেই আমার ফুফি ছোটো ফুফি থাকে। তো বলছে যে তুমি ছোটো ফুপির কাছে চলে যাও। আমি বললাম যে ছোটো ফুপির থেকে ওখান থেকে এসে প্রতিদিন পরীক্ষা দেওয়া তো আমার জন্য কষ্ট হয়ে যাবে। তখন আমার ফুপি আমাকে বলতেছে যে ফুফু তোমার রক্তের ফুফু না? আমাকে এটা বলছে। তখন আমি না লাইফের প্রথম আমার ফুপিকে বলছে আপনিও তো আমার রক্তের ফুফি, আপনি কেন চলে যেতে বলছেন? সো ইন দ্য মিনটাইম আপনার আপন মায়ের সাথে কি আপনার সম্পর্ক ছিল? No. একেবারে ফুল অফ। তখন তো হ্যাঁ ফুল অফ। কোথায় আছে কিভাবে আছে আপনি জানেন? জানি না, বা আমার আম্মু ওরকম যায় না। আমার মা আচ্ছা বাবা মারা যায় যেদিন, আই মিন আমার ফুফা মারা যায় যেদিন, সেদিন আমি আম্মুকে ফোন দিয়ে বলছিলাম যে ফুফা মারা গেছে। ওইটাই জাস্ট। মা ইন্টারেস্ট দেখায়নি আপনার ব্যাপারে যে তুমি আসো আমার কাছে চলে? ওইটা তো সবসময় বলে, কিন্তু ওই দিনটাতে মারা যাওয়া, ওই দিনটাতে তখন একটু আম্মু মন খারাপ হয়েছে, একটু কষ্ট পাইছে, তো আমাকে ওইভাবেই রাখছে। তো বলছে যে তুমি আমার কাছে আসবা কবে? তুমি আমার কাছে চলে আসছো। সো আপনার তো অপশন ছিল তখন। তো অপশন ছিল তখন, বাট আমি তখন মানে আপনি মেনে নিতে পারছেন না মেনে বিষয়টা। নিতে পারছি না। আমার সামনে পরীক্ষা, আমি তো পড়ালেখা করছি, আমি স্টুডেন্ট হিসেবে খারাপও ছিলাম না মোটামুটি। তো আমাকে চলে যাওয়াটা দেখে আমাকে আমার বাসার পাশে আন্টিরা অনেকবার আটকানোর ট্রাই করছে, তুমি আমার বাসায় থাকো, আমার কাছে আসো, আন্টিরা আটকানো নিয়ে যাও। আর আমি কারোর কথা শুনি নাই। আমি বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার সময় আমি তখন জানি না আমি কোথায় যাব। মনে পড়ে যে পাশের এলাকা হচ্ছে আমার ছোটো দাদু থাকে, ছোটো দাদুর বাসা, আমি ছোটো দাদুর কাছে চলে যাই। ছোটো দাদুর ওখান থেকে আমার স্কুল খুবই কাছে ছিল, জাস্ট 5 মিনিটস লাগতো। দাদু যখন জিজ্ঞেস করে কী হয়েছে, আমি কান্নাকাটি করে বলি যে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। দাদুর রুম থেকে আমি বড় চাচুর বাসায় রুমে চলে গেলাম। ওখানে থেকে আমি আমার জিএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষাগুলো দিই। ওখানে যেহেতু আমার ওই যে মেডিসিনগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমার চলে, ওখান থেকে আমি জিএসসি ফাইনাল এক্সাম দিলাম। ফাইনাল এক্সাম দেওয়ার শেষ তো 1.5 মাসের ছুটি হলো আমার ঢাকা, আমার বড় ফুফির বাসায় আমি তখন চলে আসলাম। তো তখন আমার মাথায় আসে যে আমার মায়ের সাথে যোগাযোগের বিষয়টা। ওই সময়টাতে কিন্তু আমার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে কিন্তু যোগাযোগ অফ ছিল, জাস্ট বিকজ অফ তার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছিল। এরকম একটা অফ যে সে আমার লাইফ থেকে হয়তো চলেই গেছে, লাইক এরকম একটা অফ ছিল। তো ওই দিন রাতে আম্মুর সাথে কথা বলি 3 ঘন্টা। তারপরে পরের দিন 16 ডিসেম্বর চলে। সকালবেলা আম্মুকে ফোন দিয়েছিলাম আমি, যেহেতু লুকিয়ে লুকিয়েই কথা বলছি। আম্মু আমাকে জাস্ট বলছে যে মামুনি আমি তোমাকে 1 ঘন্টা পরে বাসায় যেয়ে কল দিয়েছি। র্যান্ডমলি সারাটা দিন আমি যেমন রুটিন তেমন করার পরে সন্ধ্যার পরে আমাকে জোরে ডাকছে, ডাকার পরে বলছে ফোন দে। ফোনটা ঠাস করে নিয়ে নিয়েছে আমার থেকে, কী হয়েছে আমি কিছুই জানি না। তো আমার সামনে একটা হুট করে ফোন আসছে, আম্মুরা বাইরে চলে গেছে, যাওয়ার পরে কথা বলতেছে, কথা বলে টলে আসার পরে বলতেছে যে কালকে তোর আম্মুর সাথে কথা বলছিলি, কী কথা বলছিলি? বাট এই যে আমার মা কিন্তু ওই টাইমে আমার বড় ফুফাকে ফোন দিয়ে হাউমাউ করে কান্না করছে যে আমি আমার মেয়েটাকে আমার কাছে 7টা দিন রাখতে চাই। আমার মেয়েটাকে তো আমি কখনো কাছে থেকে দেখি নাই, বড় হয়েছে, একটু রাখতে চাই। কিন্তু আমার ফুফা আমার ভাই দুজনই না করে দেয়। তো পরে সকালবেলা আমাকে ভোরবেলা ডাকা হয়েছে। আমাকে প্রতিদিন রাত্রেবেলা আমি 10টা বাজে ঘুরে যেতাম, সকাল 8টা উঠতাম। ভোর 6টা বাজে ফুফি আমাকে ডেকে উঠেছে, বলতেছে যে তোমরা বাড়ি যাও, দাদুর একটু শরীর খারাপ, তোমার ফুফার সাথে বাড়িতে যাও। আমি খুব খুশি, আমার দাদু বাড়িতে সরিষার ফুল হয় প্রতি বছর, আমি 4 বছর দেখি না, আমি যাব। আমি আমার একটা কার্টুনের ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ইচ্ছা মতো জামা কাপড় তুলছে, ওষুধ তুলছে। ফুফি বলতেছে এতদিন তো থাকবা না, একটা জামা নিয়ে যাও জাস্ট। আমি কিন্তু জানি আমি আমার দাদুকে দেখতে যাচ্ছি। তো গেলাম, যাওয়ার পরে আমার আমার যে ছোটো চাচার বাসায় আমি থেকে পরীক্ষা দিয়েছি, সেখানেই আমরা ফার্স্ট গিয়েছি। ছোটো চাচার শাশুড়ি, আমার সম্পর্কে নানি হয় যিনি, উনি আমাকে হুট করে বলতেছে যে আমাকে কে জানি বললো যে সাদিয়ার মা মারা গেছে, তোর নাকি মা মারা গেছে। আমি কি আলাই বালাই কথা বলছি, আমার আম্মুর সাথে আমি কালকে রাতে কথা বলছি, আমি এটা বলছি। আমি তখন আমার সেলফে কাজ করে নেই যে আমি আম্মুর সাথে কালকে কথা বলছি, নানু আম্মুর কিছু হয় না। বলে তাহলে কার কথা বা বললো, আমি তো বুঝতে, মানে সে তো বয়স্ক মানুষ, সে এতটা গুরুত্ব দেয়নি, বাট আমাকে কিন্তু এটা বলে ফেলছে সে। বাট আমি তখন বলছি যে নানু আমার আম্মুর সাথে আমার কালকে আগের দিন কথা হয়েছে 3 ঘন্টা। তখন বলছে তাহলে মনে হয় কার কথা বা শুনলাম।
ওকে ফাইন, আমি কোনো রকম রাতটা পার করলাম। আমি তো খুব এক্সাইটেড যে আমার দাদা বাড়িতে যাবো, বিকজ আমার দাদা বাড়ি ছিল আমার লাইফে একটা, আমার প্রাণ ছিল। মাঝ রাস্তায় যে আমার ফুফা আমাকে বলতেছে যে তুই একটু স্যালাইনের পানি খা, এটা বলতেছে। আমি স্যালাইনে, এমনি তো আমি স্যালাইনের পানি খেতে পারি না, আমার বমি হয়ে যায়। তুই যদি দাদু বাড়িতে যে যদি সেন্সলেস হয়ে যাস, আমি যে আজব, তুমি সেন্সলেস হবো কেন? পরে বলতেছে যে না একটু স্যালাইন খা, তো শরীর ভালো না, যদি একটা কোনো সমস্যা হয়ে যায়। তো আমি কি করছি, ফুফা ওইদিকে তাকাইছে, আমি মুখের মধ্যে স্যালাইন এদিকে ফেলে দিচ্ছি, ফুফা এটা টেরও পায় নাই। তখন আমাকে ফুফা আরেকটু রাস্তা যেতে যেতে বলতেছে যে চল আজকে তোর নানু বাড়িতে যাই। এদিকে আমি মানে মনে মনে বলতেছি সূর্য অস্তে কোন দিকে উঠছে, যে যারা আমাকে কোনোদিন নানুর বাড়িতে যেতে দেয়নি, মায়ের সাথে যোগাযোগ রাখতে দেয়নি, সে আমাকে বলতেছে যে নানুর বাড়িতে যেতে। তখন বলতেছে যে তোর খালামণি, আমার বড় ভাই সবাই কোনো রকমের টু শব্দও করে না, এসে আমাকে জড়ায় ধরে আম্মু কেমন আছো, নানু কেমন আছো। এমনও কেউ বলতেছে যে লাখির মেয়ে আসতেছে, কত সুন্দর দেখা যায়, দেখ পরীর বাচ্চা লাখির মতোই দেখা যায়, লাখির মতো কত উঁচা লম্বা হয়েছে। তো এরকম করতেছিল। ফুফা আমাকে তখনও শক্ত করে হাত ধরে আছে। আমি বাসার ভেতরে ঢুকতে একটা কাঠের বাক্স আমার চোখের সামনে পড়ে। আমি তখন জাস্ট এভাবে বলছি যে কি হয়েছে। আমি চারপাশে একটু কান্নার আওয়াজ পাচ্ছিলাম, বাট আমাকে দেখার পর সবাই থেমে গেছে, সবাই এভরিবাডি। আমি জাস্ট বলছি কি হয়েছে। তখন কতক্ষণ কন্ট্রোল করবে ফুফা, 2টা দিন পরে আমাকে বলতেছে, তখন আমাকে আমার ফুফা হাত ছেড়ে দিছে, বলতেছে তোর মা নাই, এটা বলছে। তখন বলছে নাই, কই গেছে। আমিও না, তখন আমার অ্যাকচুয়ালি ঘুমের ওষুধ চলতেছিল। আমি লিটারেলি ওই টাইমটুকুতে আমি জাস্ট সাইকোটিকই হয়ে থাকতাম। আমি এত ভালোভাবে সব কিছু কেয়ার করতাম না, জাস্ট নিচে বসে পড়ি। আর কোনো মুখ দিয়ে কথা বের হয় নাই, কান্নাও করি নাই। পাশ থেকে সবাই প্যাম্পার করতেছে, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারো কথা শুনছি না। আমি লিটারেলি আমার জগতে, আমি কোথায় গেছি আমি জানি না। দেন চোখে মুখে পানি দেওয়ার পরে সবাই পাশে থেকে নানুরা সবাই বলতেছিল যে ওকে একটু কান্না করাও, ও তো এভাবে মারা যাবে, আমি তো 8টার লেগে মারা যাব। আমি তো কান্না করতেছি না, বা আমি কোনো কথা বলতেছি না, এটা একদম আটকে গেছে আমার। তো আমাকে সবাই কান্না করতে বলছে। আমার ভাইকে আমি দেখতে পাচ্ছি, আমার ভাই ওইখানেই বসে আছে। আমি নিজেই হেঁটে হেঁটে আমার ভাইয়ের কাছে গেলাম, যে আমার ভাইয়াকে জীবনের প্রথম আমি গায়ে হাত তুলি, সবার সামনে আমি আমার ভাইয়াকে একটা থাপ্পড় মারি, সবার সামনে। মায়ের আদর খাইতে তোমার এত ভালো লাগে, আমাকে বলতেই ভুলে গেছো। তখন আমি জানতে পারি যে আমি যে অসুস্থ ছিলাম, মায়ের মারা যাওয়ার খবরটা আমি নিতে পারবো না, আমিই মারা যাবো, আমাকেই বাঁচাইতে পারবে না। যার কারণে আমার মা যে মারা গেছে, মারা যাওয়ার পরে আমাকে 2 দিন পরে মায়ের লাশ দেখাইছে, বিকজ অফ আমার মায়ের পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম এক্স্যাক্টলি। কেন? বিকজ অফ আমার মা ছিল উনি ফার্স্ট অনেক ভালো ছিল, যেটা আমি জানতাম। বিয়ের 4-5 বছর পরে উনি ডুবে যায়। তারপর আমার মাকে অনেক বাজেভাবে টর্চার করতো। আমার মা যেটা আর্নিং করতো সেটা নিয়ে নিত। আমার অ্যাকচুয়ালি আপনার মা সুইসাইড করে? না, আমার মা সুইসাইড করে, তাহলে মাকে postmortem মেরে কেন? ফেলা হয়। উনি আমার মাকে মেরে ঝুলিয়ে রেখে যায়, যেটা আমি কিন্তু তখনও জানতাম না। মা যে মারা গেছে কীভাবে আমি জানতাম না। আমি মায়ের কাছে যে আমার লাইফের প্রথম আমার মায়ের মুখ দেখলাম। দ্যাটস দ্য পয়েন্ট। ওরা মা কীভাবে মারা গেছে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট অ্যাকচুয়ালি ওর মায়ের মুখ জীবনে প্রথম দেখেছে, এবং সেটা হচ্ছে এই অবস্থায়। আমি বহুবার বলেছি জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। আমার তখন মায়ের মুখটা দেখার পর আমার জাস্ট বারবার ফুপির মুখটা ভেসে উঠছিল আমার সামনে। মাকে অনেক ডাকলাম, আমাকে অজু করালো আমার নানু, অজু করে। নানু বললো যে মাকে ছুঁয়ে দেখো, আম্মুকে ডাকো। আমি আম্মুকে আমার মা এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল যে পার্লার থেকে আম্মুকে সাজায় নিয়ে আসা হয়েছে। বাট তখন আমি জানতাম না আম্মু কীভাবে মারা গিয়েছে। বাট কপালে এখানে একটা দাগ ছিল, রক্তের দাগ ছিল, এখানে একটু দাগ ছিল, এখানে একটু দাগ ছিল। কিন্তু এত সুইট চেহারা, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার আছে না যে চকলেটের মতো, লাইক এরকম। আমি মাকে ছুঁইলাম, ডাকলাম অনেকবার, আম্মু সারা শব্দ দেয় নাই। ফার্স্ট অফ অল আমি কিন্তু আমার ফুপা, আমার বাবার মৃত্যুটা মেনে নিতে পারি নাই, যেটার জন্য আমার লাইফে আমি অসুস্থটা হই। তারপর মা মারা যাওয়ার পর আমি পুরো পাথর হয়ে যাই। মানে আমাকে যদি 2টা মারাও হইতো আমি ব্যথা পাইতাম না ওই টাইমটুকুতে। তো তারপরে আমরা ঢাকায় ব্যাক করি। ব্যাক করার পরে আমার ঘুমের ওষুধ চলে অনেক ভারী ভারী।
আমার মা মারা যাওয়ার ঠিক 2 দিন পরে আমি ফুফার বাসাতে আমি ভুলে 2টা মেডিসিন একসাথে খাই। আমি খেয়াল করি নাই, খাওয়ার পরে খুব বাজে রিয়াকশন হয় আমার, যেটা হচ্ছে আমার হাত পা পুরো ভার হয়ে যায়। তো ওই টাইমে আমি বেডের উপরে বসে ভাইয়ার কম্পিউটারের ডেস্ক থেকে আমি একটা ব্লেড নিয়ে আমার নখ কাটছিলাম। ওইটা দুপুরবেলা ছিল, তো আমি নখ কাটছিলাম। আমি কিন্তু র্যান্ডমলি মানে খাওয়া দাওয়া করে, বাট 2টা মেডিসিন যে একসাথে আমি ঘুমের ওষুধে 2টা খেয়ে ফেলছি, আমি এটা খেয়াল করি নাই। তো আমার হাত পা ভার হয়ে যায়, সামহাও আমার ব্লেড দিয়ে আমি এভাবে হাত চুলকাতে আমি জোরে করে একটা দাগ দিই। আমার এখনো হাতের কাটা দাগ আছে এখানে। ওহো, অনেক। তো এই দাগটা ফার্স্টের দাগ ছিল, যেটা আমি কোনো ফিল পাই নাই। ওই টাইমে আমার ব্লাড দেখতে এত ভালো লাগছিল, আমি ইচ্ছা করে না এগুলো দিচ্ছিলাম, ক্র্যাশ করছিলাম এখানে ব্লেড দিয়ে। আমি না কোনো ব্যথা পাচ্ছিলাম, যেহেতু আমার পুরো শরীর ছেড়ে দিছে, না ব্যথা পাচ্ছিলাম, বাট আমার ব্লাড দেখতে ভালো লাগছিল। তখন আমার যে অসুস্থতা ছিল মাইনর স্ট্রোকে, সেটা কিন্তু আমার নাক মুখ দিয়ে ব্লিডিং হইতো। আর আমি এখানে একটা নোটিস করতে চাই, বিশেষ করে সাইকিয়াট্রিস্ট যারা আছেন তাদেরকে। আমি তো মানুষের জীবন গল্প নিয়ে কাজ করি এবং কাজ করেছি লম্বা সময় ধরে। এই যে ও যেটা বললো না, যে ওর হাতে একটু দেখাই, হাতটা এরকম করে, আপনি ক্যামেরায় ধরেন, হ্যাঁ আপনার হাত দেখতে পাচ্ছেন। এই দাগ আমি শত শত দেখেছি, এবং আমি আজ পর্যন্ত কোনো ছেলের শরীরে পাইনি এই দাগ, সবই মেয়েদের শরীরেই। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে, এই দাগগুলোর পেছনে বিহাইন্ড দ্য স্টোরি যেটা থাকে, একটা প্রেমের সম্পর্ক মোটা দাগে। এবং কিন্তু ওর ক্ষেত্রে আমি যেটা পেলাম ডিফারেন্ট। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে কোন ডিপ সেন্সে গেলে, কোন ধরনের সেন্সে গেলে একটা মানুষ শরীর থেকে রক্ত বের করে দিতে পছন্দ করে। এটা নিয়ে আমি সাইকিয়াট্রিস্টদের প্রচুর ভিডিও দেখেছি, বাংলাদেশের সাইকোলজি নিয়ে অনেকেই কাজ করছেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের খুব ব্রডার স্পেক্টে যে প্রবলেমগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ফেস করি, সেগুলো টাচ করতে পারে এরকম টপিকগুলোর সংখ্যা খুবই কম, বা এগুলো নিয়ে ডিসকাস হয় খুবই কম। আজকেও যে হাতের কাটা একটা দেখালো, আমার মনে হয় যারা সাইকিয়াট্রিস্ট আছেন, যারা আমার শোতে দেখে থাকেন, তারা যদি কেউ ইন্টারেস্টেড হন কথা বলার জন্য এইসব বিষয় নিয়ে, দে ক্যান মেইল মি, আমাকে মেইল করতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে ইন ফিউচারে হয়তো বা একটু ডিফারেন্ট কাইন্ড অফ পডকাস্টিং নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ঘুমের মেডিসিনের রিয়াকশন, বাট আমি কিন্তু ঘুমের ওষুধটা 2টা খেয়েছি, বাট আমি বুঝতে পারিনি। পরে সুস্থ হওয়ার পরে কিন্তু আমি চেক করে দেখেছিলাম যখন 2টা ওষুধ নাই। ওকে, সো কাটার পরে কি হলো? তো কাটার পরে আমার হাতে এত ব্লাড, মানে এত পরিমাণে বাজেভাবে ব্লিডিং হয়েছে। আমি তখন কি করছি, আমি একটা কাগজে একটা পেপারসের উপরে লিখতেছি যে আমি যদি আজকে মরেও যাই, আমি খুব খুশি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কেন আমি এটা লিখছি আমি সেটাও জানি না। তারপর আমার যখন সেন্স ফেরে 6 থেকে 7 ঘন্টা পরে, দেন হচ্ছে আমি দেখি আমি হসপিটালের বেডে, আমার হাতে ব্যান্ডেজ করা, আমার পাশে আমার ফুফি, আমার বড় ভাইয়া। এই খবরটা অলরেডি জানাজানি হয়ে গেছে। দেয়ার আর এভরিওয়ান থিঙ্ক অ্যাবাউট ইট যে আমি সুইসাইডাল অ্যাটেম্প্ট করছি। আপনার সম্পর্কটা তখন কেমন? আপনার তখন আমার সাথে যোগাযোগ বন্ধ, তার টোটালি যোগাযোগ অফ। লাইক ওই কারণে কি আপনি ফ্রাস্ট্রেটেড ছিলেন? নো, বললাম না, আমার মা মারা যাওয়ার পরে আমি লিটারালি জাস্ট শকে পাথর হয়ে গেছিলাম। এক্স্যাক্টলি, অনেকগুলো ডেথ, অনেকগুলো মৃত্যু মাত্র এই অল্প বয়সে, যখন ও ক্লাস 8-এ পড়ছে। জি, মানে এটা আপনি চিন্তা করে দেখতে পারেন, ক্লাস 8-এ পড়া টিনেজ বয়সে মার মুখ প্রথম দেখা, সেটা হচ্ছে মায়ের মৃত মুখ। সো মানে খুব সহজে রিলেট করা যায় বিষয়গুলো। ওকে, তারপর দেন হচ্ছে আমি হাসপাতাল থেকে কি হলো? হাসপাতালে আমার ফুফা যে ডিরেক্ট আমার হাতে ফোন দিল, আমার এইভাবে এনে তোর ফোন। এই ফোনের জন্য এত কাহিনী তো ফোন নেই। তারা ভাবছে যে আমার যে রিলেশন, যেহেতু সম্পর্কের কথা তারা জানে, যেহেতু যখন ফুফি শেয়ার করছে যে সাদিয়া কিন্তু আমাকে এগুলো শেয়ার করছে, তার মানে ওটার কোনো, হ্যাঁ, তখন বলছে যে এই ফোনের জন্য এত কিছু, ফোন নেই। দেন আমাকে আমার ফুফি অনেকবার জিজ্ঞেস করে কেন এই কাজ করছিস, কেন এই কাজ, বাট আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু ছড়াই গেছে সাদিয়া সুইসাইড করতে গেছে। এক্স্যাক্টলি, সেটাই হওয়া স্বাভাবিক। হ্যাঁ, তো আমি সব বুঝেছি যে ফুফু বিলিভ করো আমি সুইসাইড করতে যাই নাই। একদিন হুট করে আমার সেই যার সাথে সম্পর্ক ছিল উনি আমার ফুফিকে ফোন দেয়, কল করে আমার সাথে কথা বলতে চায়, কারণ সে অলরেডি জেনে গেছে আমার মা বেঁচে নেই, যেহেতু আমার বাবাও বেঁচে নেই। তো সেটা সে ফিল করে আমার লাইফে সে ব্যাক করে, আমাকে কল করে। আমি বলছি যে আই ডোন্ট নিড ইউ রাইট নাও, আই ডোন্ট নিড ইউর সাপোর্ট রাইট নাও, কজ আমি তখন এই যে ভালোবাসা বা লাইক প্রেম, এই জিনিসগুলো আমার মাথায় তখন আর কাজ করেনি। আই জাস্ট মিসিং মাই ফ্যামিলি, আই জাস্ট মিস মাই প্যারেন্টস। তো তখন একদিন আমার ভাইয়ার সাথে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আমার বড় ভাই আমি দুইজনই দাদা বাড়িতে তখন। তো ভাইয়াকে কেউ না কেউ এসে বলছিল যে সামহাও আমি হয়তো বা কারোর সাথে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছি, বাট আমি কিন্তু কাউকে চিনি না। গ্রাম, আমি প্রতি বছর 2বার দাদু বাড়িতে ঈদে যেতাম, তো আমি কাউকে চিনি না বাড়ির আশেপাশে ছাড়া।
তো আমার ভাইয়া না কারো একজনের সাথে রাগারাগি করে এসে আই থিঙ্ক সো ওই রাগটা আমার উপরে ছাড়ে। আমার ভাই লাইফের ফার্স্ট আমাকে এত বাজেভাবে মারে, এত বাজেভাবে আঘাত করে, মানে যে আঘাতটা আমি সহ্য করতে পারি নাই। আমার জায়গায় জায়গায় রক্তের দাগ, কাটা দাগ, কপাল ফেটে মাথা ফেটে যাওয়া। আমার ভাই আমাকে অনেক বাজেভাবে আঘাত করে। তা আমি তখন আমার কাছে তো লটস অফ মেডিসিন, ঘুমের ওষুধ অনেক, যেহেতু আমার ডেইলি খেতে হয়, 49টা খেয়ে ফেলি। আমি কি করছি, ঘুমের ওষুধ খাওয়ার পরে আমি নতুন একটা কমলা কালারের ড্রেস পরছি, নতুন ড্রেস, যেটা আমি ফার্স্ট ইউজ করলাম ওই দিন। নতুন ড্রেসটা পরে আমি দোয়া কালাম পড়তে পড়তে, আর ওই যে আমার যে মানুষটাকে আমি হারাইছি, ভালোবাসার মানুষটাকে, তাকে ফোন করছি। সে ফোন রিসিভ করছে, রিসিভ করার পরে বলছে যে, আমি জাস্ট বলছি যে আমি মনে হয় আজকে বাঁচবো না। আমি তাকে মায়া কুমার বলে ডাকতাম, সে আমাকে মায়াপুরী ডাকতো। মায়া কুমার আর মায়াপুরী? মায়াপুরী, হ্যাঁ। আমি মায়া কুমার, আমি মেবি আজ আর বাঁচবো না। তো আমাকে বলতো আমার কি, যাও মরে যাও। তারপরে আমার আর বাঁচার ইচ্ছাই মরে যায় ওই টাইমে। আমার ওই যে চোখ বন্ধ হয়, 9 দিন আমি বেঁচে ছিলাম না আসলে। 9 দিন কোথায় ছিলেন? কোমায় ছিলাম আমি। পরে স্টোরিটা কার কাছ থেকে শুনেছেন? আপনাকে? পরের স্টোরিটা আমার ভাইয়া বলেছে, ফুফি বলেছে। তো ওই টাইমে আমি পুরো বডি নীল হয়ে গিয়েছিল। আমার ডক্টর বলেছে যে আমাকে আর বাঁচাতে পারবে না। 9টা দিন আমার পুরো বডি নীল হয়ে গিয়েছিল। ডক্টর বলছে যে আমরা এনাকে বাঁচাতে পারবো না, এখন আল্লাহ তালাই পারবে ওনাকে বাঁচাইতে। আপনারা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খবর দেন, দেখে যেতে বলেন, আমরা বাঁচাতে পারবো না। তো আজকে আপনারা এখানে আসবো বিধায়, আপনার সাথে দেখা হবে বিধায় ওই দিন আমার কেনে আঙুল নাড়া দিয়ে উঠছে 9 দিনের। তো বাই দ্য ওয়ে, আর সেন্স অফ হিউমার ইজ সো গুড। এটা হয়তো অনেকটা আপনারা দেখতে পাবেন না, ভিডিওতে অনেক কিছু এডিট করে ফেলতে হয়েছে। ওকে, বাই দ্য ওয়ে, হ্যাঁ, সো প্লিজ। আমার কেনে আঙুল নাড়া দিয়ে উঠে আমি বেঁচে যাই। আমি তখন তো ডক্টর আশ্চর্য হয়ে যায়, বাট আমার উপরে তখন আমার ফুপির আরও রাগ। তখন আমার ভাইয়াকে অ্যাটলাস বলেই ফেলে যে ওকে বিষ খেয়ে মেরে ফেললি না কেন, মরতে গেছে কেন, মরতে গেল কেন। সবাই আমার উপর রাগ স্বাভাবিক, কারণ আমি নামাজ কালাম পড়ে বড় হয়েছি। এটা মজার বিষয় হচ্ছে যে এই আচরণগুলো সাধারণত যারা করেন তারা অনেক বেশি সিম্প্যাথি পাওয়ার জন্য করেন। অনেক বেশি মানুষ তাদেরকে ইমোশনালি অ্যাটাচ হোক, ভালোবাসা দেখ বুঝুক, এটার জন্য করেন। কিন্তু আসলে যারা রাগী মানুষ, এসব জিনিস দেখে রাগে, তারা কিন্তু এসব দেখে আসলেই সিম্প্যাথাইজ হয় না, তারা আরো বেশি রেগে যায়। তো আমি সুস্থ হয়ে যাওয়ার পর কিন্তু আমাকে কেউ দেখতে আসে না, আমার জাস্ট বড় ভাইয়া আসে, ঢাকা থেকে বড় ভাইয়া যায়। যাওয়ার পরে ভাইয়া তখন মাথায় হাত রেখে একটা কথাই বলে যে লাইফ ইজ সো টাফ, কেবলমাত্র শুরু, এখনো অনেক দূর যেতে হবে তোমাকে। আমার বড় ফুফু আমাকে একটা কথা বলেছিল যে সাদিয়া, তুই তো লাইফ থেকে মায়া কাটিয়ে ফেল, এই মায়া তোর জীবনটা ধ্বংস করে দেবে। ইটস ডেফিনেটলি ট্রু যে আমি মায়া আমার জীবনটা ধ্বংস করে দিছিল ওই টাইমে। তো দেন আমি এসএসসি পরীক্ষা, যেহেতু আমি বড় হয়েছি কিন্তু আমার নিজের বাসায় ফুফির কাছে, তো সেখানে আমি না থেকে আমি আসলে হোস্টেলে যেতে হয় আমাকে হোস্টেলে যেয়ে আমার হোস্টেল খরচ চালাইছিলাম আমি। তখন প্রথম আমার লাইফের ফার্স্ট ইনকাম আমি টিউশনি করাই তখন এসএসসি পরীক্ষার আগে। আমি তখন আল্লাহ দিলে একটু সুস্থ ছিলাম, বাট মাথা ব্যথাটা ছিল। হোস্টেলে আপনাকে যেতে হলো কেন? কারণ আপনি কোথাও আসলে কমফোর্ট ফিল করছিলেন না? না, আমি নিজে থেকে আর কোথাও যাইনি। অ্যান্ড দেন কিভাবে চলবো, তখন থিঙ্ক করলাম যে আমি যে সাবজেক্টগুলো ভালো জানি আমি সেই সাবজেক্ট টিউশনি করাতে পারি। ওকে, ফাইন। তো আমি 6টা বাচ্চাকে টিউশনি করতাম। মান্থলি আমার 3000 প্লাস আমার কাছে আসতো। 3000 প্লাস ওই সময় 3000 টাকা দিয়ে আমার সুন্দর চলে যেত। আমার হোস্টেল খরচ কম ছিল, 1800 টাকা টোটাল ছিল, খাওয়া সহকারে সবকিছু মিলে 1800 টাকা ছিল। জাস্ট সিট ভাড়া ছিল হচ্ছে আপনার 700 টাকা। দেন ঢাকাতে? নো, পাবনাতে। তখন আমাকে আমার ফ্রেন্ডরা বলতো যে তোর নিজের বাসা এখানে, তোর বাসা থাকলে তুই হোস্টেলে কেন থাকছিস? আমি বলছি দিস ইজ মাই ওপিনিয়ন, ইটস মাই চয়েস। তো হোয়াট এভার ইট ইজ, আমি এতটা গুরুত্ব দিতাম না, অ্যাভয়েড করে যেতাম বিষয়গুলো। আমি কোথায় যাব, আমি কি করব, আমার আগামীতে কি হবে, আমার জীবনটা ঘুরে যায়। তখন ওই সময়টাতে আমার শুধু মনে হয়েছে যে এখন আমাকে কে দেখবে, আমাকে। তবে এসএসসি পরীক্ষা দিতে পেরেছিলাম আমার বড় ভাইয়ের জন্য, আমার ফ্যামিলির, আমার বড় ফুফাতো ভাইয়ের জন্য, বিকজ অফ ভাইয়া আমাকে রেজিস্ট্রেশনের টাকা পাঠিয়েছিল, যার কারণে আমি এসএসসি পরীক্ষাটা দিতে পারি। যেহেতু ছোটোবেলায় স্কাউটিং করতাম আমি, তো আমার স্কাউটের একটা বড় ভাই ছিল, বাট ওই সময় তার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, একটা গুড বন্ডিং ছিল। তো ঢাকায় থাকতো, তো তার সাথে আমার যোগাযোগ হওয়ার পরে সে আমাকে ঢাকায় বলে যে তুই চলে আয়। আমি স্কাউটিংয়ে অনেক ভালো ছিলাম, গার্লস গাইড কমান্ডার ছিলাম রাজশাহী বিভাগে। তো তখন আমি চলে আসি ঢাকাতে। আসার পরে
ও একটা হেলথ ল্যাবে জব করতো। তো ওর সাথে যে ওর সিনিয়র বা ওর সমবয়সী যারা কলিগরা ছিল, তো সেই আপুর একটা বাসায়, মানে আমার হেলথ ল্যাবের পাশে, তখন মিরপুর শেওড়াপাড়াতে, সেই আপুর বাসায় আমাকে সে উঠায় দেয়। আমার জীবনের স্ট্রাগলটা ওই জায়গা থেকে শুরু হয়ে যায়, ওই পয়েন্টটা থেকে, যখন আমি 2টা জামা নিয়ে, 2টা ড্রেস নিয়ে, জাস্ট 2টা ড্রেস, একটা বোরখা আর একটা হ্যান্ডব্যাগ নিয়ে আমি ঢাকায় আসি এসএসসি পাশের পরে। এসএসসি পাশের পরে। অ্যান্ড আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন? আমি তখন জানি না, আমার কাছে জাস্ট 260 টাকা ছিল। মাথার উপরে হাত রাখার মতো কেউ নাই, জবাবদিহিতা করার কোনো জায়গা নাই, এবং খুবই টিনেজ একটা বয়স। তখন আমার 17 বছর বয়স। আমার স্কাউটের বড় ভাইয়া ছিল, তো ওই সময় ও আমার এত ভালো বন্ধু হয়ে যায়, তুই তো করে একটা বন্ডিং হয়েছে, ওকে আমি অন্তু বলে রাখতাম। অন্তরের জন্য আমি ঢাকাতে একটা থাকার জায়গা পাই, আমি খাওয়ার জন্য খাবার পাই। অন্তর নিজে জব করে আমাকে 1000-2000 টাকা দিত, যে তুই কিছু কিনে খা, তোর বাসা ভাড়া, আমাকে 3 মাসের ভাড়াও দিয়েছিল। আমি কিছুই করি না তখন, আমি কি করব? আমার কাছে তখন ফোন ছিল না, আমার তখন একটা বাটন ফোন ছিল, আমার স্মার্টফোন ছিল না যে আমি স্মার্টফোনের মাধ্যমে আমি জবের জন্য অ্যাপ্লাই করবো, আমি কিছু করব। তো ইন দ্য মিন টাইম অন্তরের সাথে আমার ওই টাইমে, মানে আছে না যে লাইক মনে হচ্ছিল যে ও ছাড়া তখন আমার কেউ নাই, বাট ও কিন্তু আমার বড় ভাই প্লাস আমার বন্ধু হয়ে গেছে তখন, বিকজ অফ ওই টাইমে ওরও রিলেশনশিপ ছিল, এমন না যে ওর সাথে আমার কোনো রিলেশন ছিল, কিছুই না, ও জাস্ট আমার ফ্রেন্ড ছিল। করোনা চলে আসলো, মানে আমি আজকে করোনা হয়ে মারা গেলে হয়তো আমাকে কেউ দেখতে পারবে না, না ভাইয়া দেখতে পারবে বা না কেউ দেখতে পারবে না ওই টাইমটাতে। করোনার মাঝখানে ব্যাক করার পরে আমি একদিন আমার একটা ফ্রেন্ডের স্মার্টফোন ও আমাকে দেয়, ওর যেহেতু এক্সট্রা একটা ফোন ছিল, দেওয়ার পরে আমি ওই ফোন থেকে আমি কয়েকটা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করি। আমার একদিনে 6টা জব হয়। একদিনে আমি মিনিমাম 20টার মতো অ্যাপ্লাই করছি, একদিনে আমি 20টার মতো সিভি পাঠাইছি, এক এক জায়গায় জব করছি, যেটা বিডি জবস যেটাকে বলা হয়। তো আমাকে একটা আমার ফ্রেন্ড 5000 টাকা দিয়ে আমাকে হেল্প করে দেন, আমি 5000 টাকা দিয়ে জবে জয়েন করি। জয়েন করার পরে আমার স্যালারি ছিল 18,000, 15,000 টাকা আলোচনা সাপেক্ষে। আমি 3 মাস জবে, আমার কাছে ওই টাকা মনে হয়েছে আমি লাখ টাকা পাইছি। 3 মাস চাকরি করার পরে আমি কিছু টাকা জমানোর পরে আমার একটা ফোন, এমার্জেন্সি একটা ফোন, আমি নিজে টাকা দিয়ে ফোন কিনি, নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট করি। আমার লাইফে আমি একটা মানুষকে না ভুলতে পেরে কোনোদিন কোনো রিলেশনে যেতে পারিনি। মানে তখন কি রিলেশনশিপটা আপনার ব্রেকআপ হয়ে গেছে ওর সঙ্গে? আমার সাথে কোনো যোগাযোগ নাই, তার মানে কোনো লাস্ট কোনো ওয়ার্ড ছিল না? কোনো যোগাযোগ নাই, তাকে অনেক ভালোবাসছি আমি। মানে আপনি ব্যাপারটা কেমন ছিল যে আপনি তার জন্য ওয়েট করছিলেন, সেই আপনার সঙ্গে যোগাযোগ? আমি জানতাম সে আর ফিরবে না, কোনো কারণে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপর আমি তাকে কখনোই ভুলতে পারি নাই, আমি ওই সময় তাকে কখনোই ভুলতে পারি নাই। বা আমি এখন যদি দাঁড়িয়ে বলি, আমি আজও তাকে ভুলি নাই, সেটা আমি আজও তাকে ভুলি নাই। তো ওই চিন্তাটা করে আমি অ্যাকচুয়ালি কখনো রিলেশনশিপে যেতে পারি নাই, কোনো রিলেশনে যেতে পারি নাই। টাকাকে আমি জিনিসটা চিনে গেলাম, দিস ইজ মানি অ্যাকচুয়ালি। তো দেন হচ্ছে একদিন আমি যেখানে জব করছিলাম সেখানে আমার যে বস ছিল, উনি আমাকে একটু অ্যাপ্রোচ করে, কিছু না কিছু নিয়ে একটু কথা বলে, যেটা আমার আসলে একটু পছন্দ হয়নি। উনি আমাকে একটু টিচ করে বসে, যেটা আমি শুরুতে একটু ভয় পাই। বা তখন আমি আসলে ওই লাইফটা, আমি ঢাকা শহর তো তখন ভালো মতো চিনি না, জানি না আমি মানুষজনকে। ডাবল মিনিং সেন্টেন্স। এক্স্যাক্টলি। তো উনি যখন আমাকে ডাবল মিনিং করে, আমি তখন আমার জবটা ছেড়ে দিই। তো ওই মোমেন্টে আমার মাথার উপর এসে দাঁড়ায় আমার খালা, যাকে আমি আজ মা বলে ডাকি, যাদের সাথে কিন্তু কোনোদিন কমিউনিকেশন করতে দেয়নি আমাকে আমার ফ্যামিলি। তো ওই সময় আমি আমার খালামণিকে পাই, ওখানে আমি আমার আরেকটা ফ্যামিলি পেয়ে যাই। মানে স্ট্রাগলের মাথায় এসে আমি শুরুতে এসে আরেকটা ফ্যামিলি পেয়ে যাই। তো ওই সময় আমার নিজের একটা কলিগ, উনি আমাকে বলে যে, আমাকে সবাই জান্নাত বলে ডাকতো, যেহেতু আমার ভালো নাম হচ্ছে সাদিয়া জান্নাতি। কলিগ উনি আমাকে বলে যে, জান্নাত ম্যাম, আপনার মানে লুক অনেক সুন্দর, আমার নিজের একটা বাইং হাউস আছে, আমি আপনার কিছু ছবি তুলতে চাই। কে বলে এটা? আমার একটা কলিগ, ওনার নিজের একটা বাইং হাউস ছিল, যেহেতু উনিও চাকরি ছেড়ে দিয়েছিল কোনো একটা রিজনে। তো তখন আমি রাজি হয়ে গেলাম যে ছবি তো উঠাবে, সমস্যা নেই। তো তখন হচ্ছে ছবির হাটবাজার নামে একটা অ্যাপস ছিল তো ওই সময়। তো তখন আমার 10 থেকে 12টা ছবি তোলার পরে আমাকে না উনি 5,000 টাকা আমার হাতে দেয়। আমার মাথায় তখন একটা চিন্তা আসে যে আমি যদি 1 মাস কষ্ট করে 18,000 টাকা স্যালারি পাই, আর একটা ছবি তুলে যদি একটা দিন যদি আমি 5টা ড্রেস পরে ছবি তুললাম, আমাকে 5,000 টাকা দেওয়া হলো, এটাই তো আমার জন্য গুড অপশন।
এইখান থেকে আমি যখন 3-4টা ছবি আপলোড করলাম, দেন দেখি আমার ফেসবুক অ্যাকাউন্টে কেউ মিডিয়া রিলেটেড আমাকে নক করছে। আমি ধীরে ধীরে মিডিয়ার সাথে যুক্ত হয়ে গেলাম। ওকে, দেন মিডিয়ার সাথে যুক্ত হয়ে যাওয়া বলতে গেলে প্রথম এখানে মিডিয়া বলতে যেটা বোঝাচ্ছে উনি সেটা হচ্ছে শুট লাইক ইউটিউব মিডিয়া, অ্যাকচুয়ালি নট মেইন স্ট্রিম মিডিয়া। কারণ উনি আসলে বেশ কিছু কাজ করেছেন, আমি যেটা দেখেছি এই নাটকগুলো বেসিকলি আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য নির্মাণ করা হয়। ওকে, ফাইন। বাট ফটোশ্যুটের জায়গাটাতে আমি কখনোই মানে আমাকে কেউ কোনো ইঙ্গিত করেনি, কেউ কোনো ডাবল মিনিং করেনি, কেউ কোনো বাজে কথা বলেনি। তো অ্যাট লাস্ট আমার 4-5টা কাজ হয়ে যাওয়ার পরে আমাকে একজন মিউজিক ভিডিওর জন্য আমাকে নক করে। তো তখন ফার্স্ট গান হচ্ছে আসিফ আকবর ভাইয়ের প্রথম গানে আমি প্রথম শ্যুট করি। বাট আমি কিন্তু তখন আসলে জানতাম না যে অ্যাক্টিং লাইক কীভাবে করতে হয়। বাট ছোটোবেলা থেকে নাচ গান এটা রিলিজ হয়েছে আসিফ আকবর সাহেবের, এটা রিলিজ অনেক আগে আসলে এই ভিডিও আমি নিজেও আর খুঁজে পাই না। ওকে। তো তখন আসলে ফার্স্ট অফ অল আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে মিডিয়াতে গিভ অ্যান্ড টেক বলে একটা সাবজেক্ট ইউজ হয়, যেটা কম বেশি আমরা সবাই জানি। বাট ওই সময়টাতে আমি ফার্স্টে তো এত জানতাম না এটা। তো আমিও হ্যারেস হয়েছি মিডিয়াতে। হ্যারেসটা এমন হয়েছে যে আমাকে কোনো শুটিংয়ে গেলে আমাকে কেউ কিছু বলে নিয়ে যেত না। ফার্স্ট আমাকে এটা বলতো না যে তোমার সাথে আমার এটা এরকম কিছু একটা হতে পারে বা এরকম আমরা কিছু করতে পারি। তো আমি শুটিংয়ে যাওয়ার পরে একদিন আমি হ্যারাসমেন্ট শিকার হই। আর যে হ্যারাসমেন্টের শিকারটা আমার জন্য মানে এতটা ব্যাড ইফেক্ট ছিল, যেটার জন্য আমি শুটিং সেট থেকে বের হয়ে আসছিলাম আমার লাইফের ফার্স্ট। কজ আমার একটা কথা আমার মাথায় ছিল যে আমার কাছে মনে হয়েছে যে আমি ঠিক, সব ঠিক, আমাকে কেউ এই জায়গাটাতে আমাকে কেউ জোর করবে না। কজ মিডিয়াতে কেউ কখনো রেপ হয় না, আই নো দ্যাট। মিডিয়াটা হচ্ছে তোমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন্স। তো আমি যখন জানলাম যে আমার যদি নিজের ইচ্ছা থাকে 2টা টাকা বেশি ইনকাম করার, আমার যদি লোভটা থাকে, আমি তার সাথে যেতে পারি, হোয়াট এভার ইট ইজ। এটা আমার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। আমার যদি মনে হয় যে না, আমি সারাদিন শুধু কাজ করব, কাজ করার সময় যার সময় পেমেন্ট নিয়ে যাব, এটা করতে পারি। তো আমি কিন্তু অলরেডি হ্যারাস হয়েছি, তারপর আমি বের হয়ে গেছি। হ্যারাসটা কোথায় হয়েছে? যে ডিরেক্টর ছিল উনি অ্যাকচুয়ালি আমাকে কোনো অফার করেনি, উনি কোনো বাজে অফার করেনি, কিছুই না। বাট যে প্রডিউসারটা ছিল উনি আমাকে শুটিং সেটে এসে আমাকে দেখার পর তার পছন্দ হয়ে যায় আমাকে। দেন সে ডিরেক্টরকে বলে যে আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে চাই। লাইক মিডিয়াতে তো এটাই হয়, রাইট? মিডিয়াতে এরকমটাই হয়ে আসে, অনেকেই হয়তো বা কেউ বলে বাট কেউ বলে না। সো আমার জায়গাতে আমি এরকম একটা হ্যারাসমেন্টের শিকার হই। বাট আমি তখন আসলেও এই জায়গাটা এতটা ভালো, তখন আমি প্রফেশনাল না, আমি জাস্ট ফার্স্ট মানে নিউ ফেস। সো তখন আমি শুটিং সেট থেকে বের হয়ে যাওয়ার পরে আমার পেমেন্ট ছিল 5,000 টাকা তখন, ওই সময়ে 4-5টা কাজের পরে। দেন হচ্ছে আমাকে ভাইয়া নিজেই 2,000 টাকা বিকাশে পাঠিয়ে দেয়, যেহেতু আমাকে শুটিংয়ে নিয়ে আসা হয়েছে, আমি এখান থেকে বের হয়ে গেছি। ওই দিন রাত্রেবেলা শুটিং শেষ করে যে ভাইয়া আমাকে নিজে বলে যে আপু, মিডিয়াটা হচ্ছে এটা। ওনার কথা মাথায় রেখে আমি গত 4 বছর মিডিয়াতে কাজ করছি। আর যে কথাটার জন্য আমি মিডিয়াতে সুন্দরভাবে কাজ করতে পারছি, কোনো বাজে অফার থেকে শুরু করে এভরিথিং আমি সুন্দর করে মেনটেন করে কাজ করতে পারছি। তো আমি যখন আমি মিউজিক ভিডিও কাজ করতে হঠাৎ করে আমার নাটকের অফার আসে। তো আমার অ্যাক্টিংয়ের প্রতি একটু আলাদা একটা ফ্যাসিনেশন ছিল। তো তখন আমি অ্যাক্টিংয়ে ঢুকে যাওয়ার পর থেকে আমার মিউজিক ভিডিওর দিকে আর তাকাতে হয়নি। তখন আমাকে আর পেছন ঘুরে তাকাতে হয় না। তখন আমি মোটামুটি সপ্তাহে 3 দিন 4 দিন ইনকাম করছি। তখন আমি অ্যাকচুয়ালি টাকা কখনোই গুছাইতাম না। আমার না নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্স ছিল, না পার্সোনালি কোনো ব্যাংক ব্যালেন্স ছিল। আমি কখনোই কিছু করতাম না, আমি জাস্ট খরচ করতাম। তারপরে আমার যে স্ট্রাগলিং যে লাইফটা, আমার যে আপুর সাথে শেয়ারে থাকতাম, সেখান থেকে আমি সাবলেট মানে এক রুমে আমি রুম নিলাম, কিছু ফার্নিচার করলাম, মানে একটা বেড করলাম। লেখাপড়ার কি অবস্থা তখন? আমি লেখাপড়া তখন কন্টিনিউয়াসলি করছি। ওকে, মানে লেখাপড়ার পাশাপাশি হচ্ছে করোনার সময় তো 1 বছর এমনি তো আমাদের সবার লস হয়ে গেছে। তো তারপরে আমার যে আমি যে ইনকাম করছি সেটা দিয়ে আমি কলেজে ভর্তি হওয়ার পরে আমি আর্টস সাবজেক্টটা নিয়ে যেতাম। আমি কিন্তু সায়েন্স পড়ে আসছি। মানে ওর যেটা হয়েছে যে নিজের পয়সা ইনকাম করে নিজে পড়াশোনা করছে, নিজের খরচ নিজে চালাচ্ছে এবং ভবিষ্যৎটা নিজের হাতে গড়ার চেষ্টা করছে, রাইট? সো ইন্টারমিডিয়েট পাস করলেন আপনি ওই সময়টাতে? না, ইন্টারমিডিয়েট পাস করার আগ মুহূর্তে হচ্ছে আমার মোটামুটি আমি বেশ কিছু কাজ করে অনেকটা এগিয়ে আসছি। এইচএসসি আমার 21-এ পরীক্ষা দাও, 22-এ আমি সার্টিফিকেটটা পাই। এগুলো সব নিজের পড়াশোনা, নিজের খরচ, নিজের টাকায় আমি করেছি। আমি আমার বাসা শিফট করি, আমি মানে পুরো একটা ফ্ল্যাট নিয়ে আমার বড় ভাইকে আমি আমার কাছে নিয়ে আসি। মাশাআল্লাহ। এখন কি মানে আপনারা দুজন একসঙ্গে থাকেন? এখন আপাতত একসাথে নেই, ভাইয়া অলরেডি ম্যারিড, হি হ্যাভ এ বেবি রাইট নাও।
তো আমি আমার ভাইয়াকে নিয়ে এসে ইভেন দেন ওই সময় আমার ভাইয়া বেকার, আমার ভাইয়া কিছু করে না, সো আপনি সাপোর্ট দিয়েছেন। আমি সাপোর্ট দিয়েছি। ইভেন আমি আমার ভাইয়াকে পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে জবেও ঢুকিয়েছি ওই টাইমে। তো আমরা দুই ভাই বোন ভালোই চলছিল। রাইট নাও আপনি পড়াশোনা করছেন? এখন পড়াশোনা আমি ছাড়িনি, বিকজ এটা আমার মানে কি পড়ছেন struggle-এ- আপনি? আমি এখন বিএসএস ডিগ্রি করছি রাজশাহীতে। তো আমি সেকেন্ড বর্ষে আছি। তো আমার আর 1.5 বছর আমার পড়ালেখা শেষ হয়ে যাবে। এর মাঝখানে আমার যে বড় ফুপি, উনি কিন্তু আমার সাথে কখনোই যোগাযোগ অফ করেনি। উনি আমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছে, লুকিয়ে লুকিয়ে আমাকে খাবার দিচ্ছে, এটা ওটা দিয়েছে। আর আমার খালামণি তো আছেই, আমি তাকেই পেয়ে গেছি ওই সময়। এইভাবেই আমার আসলে 6 বছর কেটে যায়। তো এই যে এখন আমার অলমোস্ট 24 বছর পড়বে, তো এই 24 বছর বয়স এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে ফিল করছি যে তোমার পাশে যদি কেউ না থাকে, তুমি তোমার জন্য একাই যথেষ্ট। আমার সাহস ছিল, আমি আজকে এতদূর আসতে পেরেছি। পারফেক্ট। আমার মনে হয় প্রশ্নটা করার প্রয়োজন নাই যে সাদিয়া কেন আজকে এই গল্পটা এখানে বলতে এসছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, প্রত্যেকেরই গল্প আছে। সেই গল্পে কেউ ভিলেন আছে, কেউ নায়কের ভূমিকায় আছে, কেউ একেবারে না বলার মতো জায়গায় আছে। তবে এগুলো জাস্টিফাইড না, কারণ যে ব্যক্তিগুলো ওনার জীবনে কষ্টে বা দাগ ফেলে গেছেন তাদেরও যুক্তি আছে সেই জায়গা থেকে। আমরা সেই বিষয়গুলোকে ফোকাস করব না, কিন্তু ওর লাইফের যে প্যারাডাইমটা, সেখানে একটা মারাত্মক রকমের শক্তিশালী জায়গাটা হচ্ছে জন্মের পর থেকে একটা শিশুকে যে অবস্থায় থাকা উচিত ছিল ফ্যামিলির ভেতরে, ও সেই পরিবেশটা পায়নি। ও অসংখ্য মৃত্যু দেখেছে, যেই মৃত্যুটা ওকে একসময় সুস্থ জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তারপরেও ও থেমে যায়নি এবং ও বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমাদের মতো এরকম পিতৃতান্ত্রিক সমাজে, যেখানে প্রতি মুহূর্তেই একটা মানুষ একটা ঘটনাকে আমরা বিভিন্ন জাজমেন্টের মুখোমুখি নেই, সেখানে একটা মেয়ের এরকম বয়সে নিজের পায়ে দাঁড়ানো এবং গণমাধ্যমে বা মিডিয়াতে বা যেটাই বলি না কেন সেখানে কাজ করে লোকচক্ষুকে উপেক্ষা করে নিজের জীবনে বেঁচে থাকার জন্য প্রচেষ্টা বা ইচ্ছা গ্রহণ করা এতটা সহজ নয়। তারপরেও বেঁচে থাকতে হবে, জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সাদিয়া সেই কাজটাই করেছে। তবে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার স্ট্রাগল ছিল 6 বছর। তো মাঝখানে ফ্যামিলির সাথে যোগাযোগ হতো, তো তারা একটু ডিটাচ হয়ে গেছিলো আরও বেশি। তার কারণে আমি মিডিয়াতে ঢুকেছিলাম জন্য, কাজ ছোটোবেলা থেকে আমি নামাজ কালাম পড়ে বড় হয়েছি। আমি একটা মানে হাজি ফ্যামিলির মেয়ে ছিলাম, তো আমার ফ্যামিলির সাথে ওটা কখনো যেত না, যেটা তারা পছন্দ করতো না, যার কারণে আরও বেশি দূরে সরিয়ে রাখেছিল। তো তারপরে আমি তাদের কজ আমার লাইফে কখনো প্রেম ভালোবাসা নিয়ে কোনো কষ্ট ছিল না। আমার জীবনে একটাই কষ্ট ছিল, আমি পরিবারটাকে মিস করতাম। আমার অসুস্থ হলে আমার পাশে কাউকে পেতাম না। আমার মানে আছে না, খুব খুব কষ্ট হলে আমি আমার ফুফিকে অনেক মিস করি ট্রুলি। যেটা আমার বাবার কথা অনেক মনে পড়ে। আজ আমার ফুফিকে, আমার ফ্যামিলিকে আমি অনেক ভালোবাসি। আমার লাইফে যাই হয়ে যাক না কেন, আমি কোনোদিনও তাদের দোষ দিইনি। Audio Jungle.